সাব্বির সাহেব হতবেল হয়ে তাকালেন মেয়ের দিকে। এই মুহূর্তে ঠিক কি বলা উচিত তার? অরিন বাবার দিকে হতে চোখ সরিয়ে আনলো বড় আপুর দিকে। কবির সাহেব আগে থেকেই অরিনের দিকেই তাকিয়েছিলেন। অরিন তাকাতেই তিনি নিজের দৃষ্টি সরিয়ে নিলেন তৎক্ষণাৎ। অরিন পাকা হাসলো, গুটি গুটি পায়ে এগিয়ে গেল বড় আপুর সামনে। অতঃপর কবির সাহেবের পা দুটোর সামনে বসেই পড়লো পা ভাঁজ করে। কবির সাহেব খানিক চমকে উঠলেন মেয়েটার এমন কৃতকর্মে। তিনি পা দুটো তৎক্ষণাৎ সরিয়ে নিতে চাইলেন। অরিন শক্ত করে চেপে ধরল সেই পা দুটো। কবির সাহেব এবার যেন আকাশ থেকেই পড়লেন। তিনি হতভম্ব হয়ে বলতে লাগলেন, কি করছো তুমি? উঠে বসো। অরিন শুনল কি কে জানে, তার হাবভাবে তো বুঝবার জো নেই সে আদৌ কারো কথা শুনছে কিনা। অরিন খানিকটা হাসল। ভরে আসা চোখ দুটো কবির সাহেবের মুখ পানে তাক করে ধরে আসা কঞ্চে বহু কষ্টে বলতে লাগলো, তোমার ছেলেকে ভালোবাসি আমি বড়াব্বু, ভীষণ রকমের ভালোবাসি। এতটা যতটা ভালোবাসলে গোটা একটা জীবন অনায়াসে কাটানো সম্ভব। কিন্তু যাকে একটা কথা শোনো, তোমায় বলছি কাউকে বলো না যেন। কবির সাহেব স্তম্ভিত নয়নে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। মেয়েটার কথাগুলো কেন যেন অদ্ভুত শোনাচ্ছে তার নিকট। মনে হচ্ছে অতিরিক্ত শোক পেলে মানুষ যেমন বেফুলা হয়ে যায় না, ঠিক তেমন। আচ্ছা, মেয়েটারও কি তাই হলো? না না, কি ভাবছেন তিনি? কবির সাহেব তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলেন। আলতো করে হাত বাড়িয়ে মেয়েটার কাঁধ হাত রাখলেন। অরিন তৎক্ষণাৎ সরিয়ে দিল সেই হাত দুটো। অতঃপর দৃষ্টি এলোমেলো করে হাত নাড়িয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কেউ আমার ডাক্তার সাহেব আছে, আমায় কেউ ছুঁয়ে দিলে সে খুব রাগ করবে, পেটাবে সবাইকে। সাব্বির সাহেব এবার মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লেন। মেয়ের এমন পরিণতি কি এই বয়সে এসে দেখতে হলো তার? কবির সাহেব শুকনো ঢোক গিলেন বোধ হয়। তিনি নিজের শুষ্ক অথজোড়া জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে আবারও বললেন, মা, তুমি উঠো। অরিন আবারও ছলছল চোখ জোড়া উপরে তুলো কবির সাহেবের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগলো, তুমি জানো বড়াব্বু, আমি তোমায় দেয়া ওয়াদাটা রেখেছি। তুমি আমায় বলেছিলে না, হয় আমি ডাক্তার সাহেবকে ভুলে যাব, নয়তো তার ভালোবাসাকে সবার সামনে অস্বীকার করব। দেখো না, তোমার ছেলেকে ভুলতে পারার চাইতে মরণটাকে বেশি সহজ মনে হয়েছে আমার কাছে। কি করব বলো? তোমার ছেলে যে রক্তে মিশে গেছে আমার। এখন এর থেকে পরিত্রাণ পেতে কেবল একটি মাত্র পন্থাই অবলম্বন করা যাবে, আর সেটা হচ্ছে আমার মতো অভাগীর মৃত্যু। তুমি অবাকি না মা? কবির সাহেবের কথাটা শেষ হতে না হতে অরিন তেতে উঠলো, চিৎকার দিয়ে বলতে লাগলো, হ্যাঁ আমি অভাগী, হ্যাঁ হ্যাঁ আমি অভাগী। কে বললো আমি অভাগী না? বোধ বুদ্ধি হবার পর থেকে যাকে মনে প্রাণে ভালোবেসে এসেছি, ছোট্ট এই জীবনটার প্রতিটা দিন যার বউ হবার স্বপ্ন দেখে এসেছি, শেষ পর্যন্ত তাকেই কিনা হারাতে হচ্ছে আমার। নিজের ভালোবাসার মানুষটাকে এতটা ভালোবাসার পরেও কি নিখুঁতভাবে অপরাধীর অভিনয় করতে হচ্ছে আমার? তাহলে আমি অভাগী না হলে কে হবে অভাগী? কবির সাহেব স্তব্ধ হয়ে গেলেন অরিনের কথাগুলোতে। মানুষটা মনে মনে কি ভাবছেন কে জানে। তিনি একই ভঙ্গিমায় তাকিয়ে রইলেন। অরিন এবার খানিকটা দম নিয়ে আবারও বলতে লাগলো, আমার ডাক্তার সাহেব চলে যাচ্ছে, থাক চলে যাক, আমি না হয় এই কষ্টটাও সয়ে নিব। এ পর্যন্ত তো আর কম সইলাম না, অভ্যাস হয়ে গেছে আমার। বলেই ফ্লোরে মেয়েটা ভর দিয়ে উঠে দাঁড়ালো। মাথা চুলকাতে চুলকাতে কদম বাড়লো সেখান থেকে। কিন্তু দু কদম এগোতে আবার কি যেন মনে করে পেছনে ফিরে চাইলো। কবির সাহেবের স্তম্ভিত মুখখানার দিকে তাকে ছেলের সাথে খাসলো মেয়েটা। অতঃপর অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, দেখো কারবার, আসল কথাটা তো বললামই না, শোনো তাহলে। আমি তাফসিরা এহসান অরিন আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি যদি কারোর বউ হই তাহলে তা কেবল আমার ডাক্তার সাহেবের, নয়তো আর কারোর না। আমি আমার গোটা একটা জীবন একলা কাটিয়ে দিব, তবুও অন্য কারো হব না। আমি তার ছিলাম, আছি এবং আমরণ থাকবো। তার স্মৃতিগুলো নিয়ে এই ছোট্ট জীবনটা অনায়াসে কাটাতে পারবো। তারপরেও আমায় কেউ এ নিয়ে জোর করতে আসলে এবার তো অপরিপক্ক হাতে হাতের কবজি কেটেছিলাম, পরবর্তীতে পরিপক্কতার সাথে গলা কাটবো নিজের। আশা করি বুঝেছো ব্যাপারটা। কথাটা শোনা মাত্র বসা ছেড়ে হকচকে উঠে গেলেন কবির সাহেব। সাব্বির সাহেব তো ভুলে গিয়েছেন রিয়াকশন দিতে। অরিন হাসল।
আবারও। তারপর গটগট পায়ে চলে গেল সিঁড়ি বেয়ে, অথচ পেছনে পড়ে রইল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ দুটো। রাত 11:30। দুপুরের পর থেকে গোটা বাড়ি পরিবেশ থমথমে, কারো মুখে তেমন কোনো শব্দ নেই। রাতের খাবারটাও খায়নি কেউ, শুধুমাত্র বাচ্চারা খেয়েছে বোধ হয়। আহি, মাহি আর পুতুল মিলে বেশ কয়েকবার একে ওকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, সবাই এতটা নিশ্চুপ কেন। এহেন প্রশ্নের জবাবে রুহি কেবল অল্প করে বলেছে, কাল রোদ ভাই চলে যাবে বিদেশ। এছাড়া হঠাৎ করে কেনই বা যাচ্ছে, কদিনের জন্য যাচ্ছে, এসব কিছুই বলেনি রুহি। তারাও আর একবারই জিজ্ঞেস করেনি, জানে জিজ্ঞেস করে ঠিকঠাক উত্তর মিলবে না আপাতত। বাড়ির সবাই যে যার মতো করে ব্যস্ত। ওদিকে অনেক ফিরেছে কেবলমাত্র। অফিসে সারাদিন ধরে যা খাটাখাটুনি গেল না তার, হাড়গোড় যেন জুড়িয়ে আসছে বেচারার। অনেক এক হাতে অফিস ব্যাগ এবং অন্য হাতে গলা বেঁধে রাখা চাইটা খুলতে খুলতে সোফায় গা এড়িয়ে বসলো, হাত বাড়িয়ে ব্যাগটা পাশে রাখলো। অতঃপর ক্লান্ত দেহটা খানিকটা এলিয়ে চোখ বন্ধ করে বসে থাকলো সে। খানিক বাদে কেউ একজন এক গ্লাস পানি এগিয়ে দিল অনেকের দিকে। অনেক চোখ বন্ধ রেখে স্পষ্ট টের পেল কার উপস্থিতি। সে চোখ দুটো খুলে মেলে তাকায় সামনে, দেখতে পায় মাহিরা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক হালকা হেসে পানিটা নিয়ে নিল, অতঃপর দু চুমুকেই পুরো গ্লাসের পানিটা পগার পার করে নিয়ে গ্লাসটা আবারও মাহির হাতে দিল। মাহির বিষণ্ণ মুখে গ্লাসটা নিয়ে চলে যেতে পা বাড়ায়, তখনই পেছন থেকে অনেক বলে উঠছে, মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন তুই? মন খারাপ নাকি? অন্যদিন হলে এতক্ষণে বুঝি তেলেবেগুনে ছাদ করে উঠতো মাহি, কিন্তু আজ যে বিষয়টা একেবারেই ভিন্ন। মাহি চুপচাপ দাঁড়িয়ে রইল। মেয়েটাকে তেমন কোনো রিয়াকশন করতে না দেখে অনেক বুঝি ভারী অবাকই হলো। সে তৎক্ষণাৎ মাহির হাত টেনে নিজের পাশে বসিয়ে দিল, অতঃপর নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবুনি? ভাইয়ের কথা রাগ করলে? আচ্ছা যা, সরি বললাম। সরি, এবার তো হাস। না, মেয়েটার মুখভাবে তেমন কোনো পরিবর্তন নেই। সে মাথা নিচু করে রেখেছে আগের মতন। অনেক এবার খানিকটা নড়ে চেড়ে বসলো, তারপর কানে হাত দিয়ে বলতে লাগলো, আচ্ছা যা, কানে ধরেছি, এবার হাসি দে। মাহিরা চোখ তুলে তাকালো। অনেক তৎক্ষণাৎ ভরকে গেল। মাহিরা ছলছল চোখ জোড়া দেখে সে কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করলো, বাবুনি কি হয়েছে তোর? বাসার সবাই ঠিক আছে? কেউ কিছু বলেছে? কি হয়েছে একটু বল না ভাইকে। মাহিরা বহু কষ্টে নিজের উতরে আসা কান্নাগুলো গিলে নিল, ধরে আসা কঞ্চে ফুপি ফুপি বলতে লাগলো, অনি ভাইয়া, রোদ ভাই না চলে যাচ্ছে, তাও আবার কালকেই। এতটুকু বলে মেয়েটা থেমে গেল। হয়তো বাকিটা বলার মতো ধৈর্য আর হচ্ছে না তার। তাছাড়া মেয়ে মানুষ কিনা অল্পতেই ভীষণ আবেগী হয়ে উঠে তারা। এই যেমন মাহি হচ্ছে, অন্যদিকে অনেকের মাথার ভেতরটা যেন ফাঁকাই হয়ে গেল। এহেন কথা শুনে কি শুনো সে? মাহি ঠিক কি বললো? সত্যি তার রোদ ভাই চলে যাবে না? আর ভাবতে পারলো না অনেক। ছেলেটা তড়িৎ গতিতে ছুটে গেল দোতলা দিকে। মাই হতবাক হয়ে গেল অনেকের এমন দৌড়ে যাওয়া দেখে। মনে মনে হয়তো ভাবছে সে কি এমন বলল আবার। ভাইয়া কি শুনছি এসব? তুমি নাকি চলে যাচ্ছ? এক প্রকার থুপটা পা ফেলে ঘরে ঢুকতে ঢুকতেই কথাটা বলল অনেক। রৌদ্র খাটের উপর কাপড় বের করে রাখছে আলমারি থেকে। সে এক পলক শান্ত চোখে চাইল অনেকের দিকে, হাতের কাজ অব্যাহত রেখে বলল, যাচ্ছি। অনেক থমকালো, অবাক হয়ে এগিয়ে এলো রৌদ্রের কাছে। রৌদ্রের ব্যস্ত হাত দুটোকে চেপে ধরে আবারও বলল, কেন করছো এমন ভাইয়া? হঠাৎ করে আবার কেন? অনেকের কথা শেষ হওয়ার আগে রৌদ্র তার হাত দুটো অনেকের হাতের মধ্যে থেকে ছাড়িয়ে নিল। কাপড়গুলো ঠিকঠাক করতে করতে বলল, হঠাৎ করে নয়, বহু আগে থেকে চিন্তা করে রেখেছিলাম সবটা। অনেক শুকনো ঠোক গিল কয়েকটা। ক্লান্ত দেহটা নিয়ে বসে পড়ল বিছানায়। দুই হাঁটুর উপর ভর করে মাথা চেপে ধরল শক্ত করে, ধরে আশার গলায় বলল, যেও না ভাইয়া, বিশ্বাস করো এসব কিছু আমি মোটেও সামলাতে পারবো না তোমার মতো করে। তুমি প্লিজ থেকে যাও। রৌদ্র হাসল। সেই হাসিতে নেই কোনো প্রাণ। লাগেজ গোছাচ্ছে ছেলেটা। কাপড় রাখতে রাখতে বলল, কে বলেছে আমার মতো করে সামলাতে? তুই সবটা নিজের মতো করে সামলাবি। অনেক এবার উঠে দাঁড়ায়। বলা কাওয়া নেই, হুটহাট করেই রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটা। রৌদ্র থমকায়, ছলছল চোখ জোড়া অন্যদিকে নিক্ষেপ করে দাঁড়িয়ে থেকে শক্ত হয়ে। অনেক তখন কাঁদতে কাঁদতেই বলে, এমন করো না ভাইয়া, প্লিজ তুমি যেও না। রৌদ্র কিচ্ছুটি বলল না। না থামালো অনেকটাকে। সে শটান হয়ে দাঁড়িয়ে রইল একই ভঙ্গিমায়।
ছেলেটা যেন রীতিমতো যুদ্ধ চালাচ্ছে নিজেকে শক্ত রাখার। তখনই ঘরে আগমন ঘটে রেহানের। অনেক রোদ্রের বুকে মাথা রেখে দেখতে পেল রেহানকে। সে চটজলদি রোজকে ছেড়ে দিয়ে রেহানের কাছে এগিয়ে আসে, অনুনয় করে বলতে থাকে, রেহান ভাই প্লিজ, তুমি অ্যাটলিস্ট বোঝাও রোদ ভাইয়াকে সে কেন এমন করছে। আমরা না হয় আরেকটু চেষ্টা করবো সবটার জন্য। রেহান রৌদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটার চোখ দুটো কেমন যেন চকচক করছে। হয়তো বন্ধুর মনের অবস্থাগুলো সহ্য হচ্ছে না তার। অনেকের কথা শেষ হতেই রেহান কেমন নিরেট কণ্ঠে বলতে লাগলো, ওকে বোঝানোর মতো যোগ্যতা আমার নেই অনেক। যেই ছেলে ইতিমধ্যেই নিজের বুকের মাঝে নিজের সকল শখ আহ্লাদ এক প্রকার কবর দিয়ে ফেলেছে, তাকে আবার নতুন করে কিসের বুঝ দিতে আসবো আমি? আমি কিভাবে বুঝবো ওর ব্যথার পরিধি? যাকে এতগুলো বছর নীরবে নিভৃতে ভালোবেসে এসেছে, আজ তাকেই সারা জীবনের জন্য ছেড়ে দিয়ে চলে যেতে উদ্যত হচ্ছে। এ কি কম কষ্ট অনেক? বিশ্বাস কর ভাই, আমার এই পৃথিবীতে দুবার জন্ম নিয়ে আসলেও ওর সম পরিমাণ ধৈর্য নিয়ে জন্মাতে পারবো না। ও কিভাবে পারলো এত কিছু একলা সহ্য করতে? কিভাবে পারলো নিজেকে শক্ত রাখতে? আমি না হয় দূরে ছিলাম, কিন্তু তুই তো সচক্ষে দেখেছিস সবটা দেখার পরও কিভাবে স্বার্থপরের মতো ওকে থেকে যেতে বলছিস অনি? তোর কি একটুও কষ্ট হয় না আমার ভাইটার জন্য? আরে যেখানে ওর বাবাই ওর কষ্ট বুঝলো না, সেখানে তোরা কি বুঝবি? থাক, বাদ দে। অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মাথাটা আজ তার লজ্জায় নয় বরং অপরাধ বোঝায় নুয়ে পড়েছে আপনা আপনি। ঠিকই তো বলল রেহান ভাই, রোদ ভাইকে আটকে রেখে কী লাভ হবে? ঠিকই তো, মানুষগুলো নিজেদের জেদের উপর অটুট থাকবে, সেখানে শুধু শুধু মানুষটার কষ্ট পেয়েই বা কী লাভ? রেহান অনেকের কাঁধে আলগোছে হাত রাখলো, ধরে আসা কঞ্চে বলতে লাগলো, কিছু কিছু ক্ষেত্রে দূরে যাওয়া ভালো অনেক। যেখানে ভালোবাসার চাইতে জেদের মূল্য বেশি, সেখানে না হয় দু একটা মানুষ নাই বা থাকলো, তাতে কি? তাছাড়া এতে রোদ শান্তিতে না হোক, অ্যাটলিস্ট স্বস্তিতে তো থাকবে, ওটাই যথেষ্ট। অনেক হয়তো বুঝবে সবটা। সে কেমন নাকটা লাল করছে। অতঃপর ধীরে ধীরে এগিয়ে এসে রোদ্রের হাত থেকে কাপড়গুলো নিজের হাতে নিয়ে নিল। নাকটা টানতে টানতে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখলো লাগেছে। রোদ্র আর চোখে দেখলো সবটা, মনে মনে হাসলো ছেলেটার কর্মকাণ্ড দেখে। রাত 1:30, চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও রোদ্রের চোখে ঘুম নেই। বুকটা কি অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। ছেলেটা একবার এদিক তো আরেকবার ওই দিক করতে করতে বিছানায় গড়াগড়ি করলো কিছুক্ষণ। না, তাতেও অশান্ত মন শান্তি পাচ্ছে না। রৌদ্র এবার কোনো কুলকিনারা না পেয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠেই পড়লো। তড়ি করে চলে গেল শাওয়ার নিতে। গোসলটা নিলে যদি খানিকটা স্বস্তি আসে দেহে। প্রায় আধা ঘন্টা লম্বা শাওয়ার শেষে বেরিয়ে আসে রৌদ্র। ছেলেটার কোমর বরাবর শুধু একটা মাত্র টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এসেছে। তাড়াহুড়োয় ট্রাউজার গিয়ার নিয়েছে সে। রৌদ্র ধীরে ধীরে বিছানায় এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে বিছানার উপর থেকে এসি রিমোটটা তুলে নেয়। অতঃপর এসির টেম্পারেচার 19-এ রেখে রিমোটটা ছুঁড়ে ফেলে বিছানার উপর। রৌদ্র কোমরের উপর 2 হাত রেখে দাঁড়ালো। ছেলেটার উদম শরীর জুড়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা, চুলগুলো থেকে অনায়াসে ঝরে পড়ছে পানি, কিন্তু সেদিকে মহাশয় বিন্দুমাত্র খেয়াল নেই। রৌদ্র চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঠিক সেই মুহূর্তে তার ঘরের দরজায় কড়া নাড়বার শব্দ হয়। রৌদ্র ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়, গলার স্বর উঠছে, জিজ্ঞেস করে, কে? ওপার থেকে ভেসে আসেনি কোনো শব্দ। রৌদ্র ফ্রিগোটায়, বুকটায় কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে তার। বারে বারে মনে হচ্ছে ওপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বুঝি তার সানশাইন। রৌদ্র অপেক্ষা করলো এক মুহূর্ত, ছোঁচ কামড়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। তখন আবারও ভেসে আসে কড়া নাড়া শব্দ। রৌদ্র আর কিচ্ছু না ভেবে তড়িৎ গতিতে এসে দরজাটা খুলিয়ে দিল। দরজাটা খুলতে তার চোখ দুটো আপনা আপনি বড় বড় হয়ে গেল। এ কাকে দেখছে সে? তার সামনে এই মুহূর্তে কালো শাড়ি পরে দাঁড়িয়ে থাকা অসম্ভব সুন্দর রকমের মেয়েটা কি সত্যি তার সানশাইন, নাকি হ্যালুসিনেশন হচ্ছে তার? রুদ্র একবার চোখ দুটো বন্ধ করে আবারও খুলো না। এবারেও একই দৃশ্য ফুটে উঠেছে চোখের সামনে। অরিন নিখা দৃষ্টিতে তাকিয়ে আছে রৌদ্রের দিকে। সে বেশ বুঝতে পারছে এই মুহূর্তে তাকে এভাবে দেখে ছেলেটা বুঝি ভীষণ অবাক হয়েছে। কিছুক্ষণ পর অরিন নিজে থেকেই রৌদ্রকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ল। রৌদ্র এখনো হতবিহ্বল, কেন যেন মাথাটা কাজই করছে না।
কিয়ৎক্ষণ বাদেই নিজেকে কোনো মতে সামলে নিয়ে দরজাটা লাগিয়ে দিল রৌদ্র। তারপর অয়নের কাছে এসে মেয়েটার কোণে চেপে নিজের দিকে ঘুরিয়ে নেয়। উদ্দেশ্য ছিল মেয়েটাকে দুটো শক্ত কথা বলবে, কিন্তু ছেলেটার অবস্থা তো যায়। সে কিভাবে বলবে শক্ত কথা? অরিন রৌদ্রের পানে তাকিয়ে রইল অনিমেষ চোখে। মেয়েটার চোখ দুটোতে কি সুন্দর করে চিকন রেখায় কাজল টানা, তার উপর আবার আইলাইনার রেখা স্পষ্ট উপস্থিতি। ঠোঁটে শোভা পাচ্ছে নুজ কালার লিপস্টিক, কোমর সমান চুলগুলো ছেড়ে রাখা। দেখলে মনে হবে একরাশ কালো মেঘপুঞ্জ। সেই সাথে সোনায় সোহাগা হিসেবে মেয়েটাও কেমন কালো শাড়িতে নিজেকে সাজিয়েছে। কালো শাড়ি পরার দরুন মেয়েটাকে বুঝে আরো বেশি সুন্দর লাগছে। রোজ ধীরে ধীরে নিজের খেয়ে হারাচ্ছে। সে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি অন্যদিকে সরা। ইস, বুকটা কেমন কাঁপছে তার। অরিন মুচকে হাসলো তা দেখে। বুকের মাঝে একটা সাহস নিয়ে সে নিজের শীতল হাতটা বাড়িয়ে রাখলো রৌদ্রের গালের উপর। রৌদ্র চমকালো, তড়িৎ তাকালো অরিনের দিকে, কণ্ঠে অবাকের ছাপ ফুটিয়ে বলল, এত রাতে আমার সামনে এভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছিস, ভয় লাগছে না তোর? আমি যদি এখন কিছু করে ফেলি? অরিন ফের মুচকি হাসলো, আর সঙ্গে সঙ্গেই তার গাল দুটোতে দেখা মিলল চিরচেনা গর্তগুলো। রৌদ্র তৃষ্ণার্ত চোখে সেদিকে তাকিয়ে রইল। ইতিমধ্যে গলায় কেমন খরা নেমেছে ছেলেটার। সেই ফাঁকে ফাঁকে ঝোঁক গিলছে বেশ কয়েকটা, না তবুও গলাটা এক বিন্দু ভেজেনি তার। অরিন এবার কেমন করে যেন বলি উঠল, যার কাছে আমার সকল ভয়ের অবসান, তার কাছে আসতে আবার কিসের ভয়? রৌদ্র অবাক চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। আজ ঠিক কতগুলো দিন পর আবারও মেয়েটা সেই আগের মতো কথাগুলো বলছে। রৌদ্রের বুক কাঁপছে। ছেলেটা ক্ষণে ক্ষণে জিভ দিয়ে নিজের ঠোঁট দুটি ভিজিয়ে নিচ্ছে। অরিন কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, জানেন এটা কোন শাড়িটা? রৌদ্র কেমন চোখে হাসলো। সে মেয়েটা চোখের দিকে চোখ রেখে নিজের কণ্ঠে বলতে লাগলো, এটা সেই শাড়ি যেটা পরে তুই প্রথমবারের মতো আমায় নিজের ভালোবাসার কথাটা জানান দিয়েছিলি। আর আজকে তুই ঠিক সেদিনের মতো করেই সেজেছিস সানশাইন, ঠিক সেদিনের মতো। অরিন বোধহয় বিজয়ী হাসলো। সে রৌদ্রের থেকে খানিকটা দূরে সরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমায়? মারাত্মক সুন্দর। আপনাকে পাগল করে দেওয়ার মতো সুন্দর। এই পর্যায়ে রৌদ্র বাঁকা হাসলো। কদম বাড়িয়ে মেয়েটার কাছে এসে এক ঝটকায় অরিনের কোমর চেপে ধরে তাকে নিজের একেবারে কাছাকাছি নিয়ে এলো। এরপর নেশালো কণ্ঠে বলতে লাগলো, আমাকে মেরে ফেলার মতো সুন্দর। অরিন ছুঁচ কামড়ে হাসলো। রৌদ্রের দিকে গভীর চোখে তাকিয়ে বলল, আজকের রাতটা আমায় দেবেন ডাক্তার সাহেব, কথা দিচ্ছি আর জ্বালাবো না আপনাকে। রৌদ্র সুকুচকালো। মেয়েটার দিকে তাকাল একরাশ বিভ্রান্তি নিয়ে। অরিনের কোমরের উপর চেপে রাখা হাতটা আরো কিছুটা দৃঢ় করে বলল, মানে? এহেন প্রত্যুত্তরে অরিন হালকা হাসলো শুধু। মেয়েটার চোখে মুখে কেমন যেন রহস্য রহস্য ছাপ ভাব। এমন সে বুঝি খুব সতর্পণে কিছু একটা লুকিয়ে যাওয়ার বেশ প্রয়াস চালাচ্ছে। রৌদ্র এবার মেয়েটার চোখের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। তা দেখে অরিন তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিল অন্যদিকে। রৌদ্রের হাতের বাঁধন থেকেই বলতে থাকে, এভাবে তাকাবেন না ডাক্তার সাহেব, মনের কথা পড়ে ফেলবেন যে। এত সহজে কি আর তা হতে দেয়া যায় বলুন? এ পর্যায়ে কুচকে থাকা ফ্রুজুগল আরো খানিকটা কুচকে আসে রৌদ্রের। সে তৎক্ষণাৎ অরিনের চোয়ালে আলতো করে হাত রেখে মেয়েটার ছোট মুখখানা নিজের দিকে ঘোরায়। অতঃপর কেমন অস্থির গলায় বলে উঠছে, কি হয়েছে তোর? এভাবে প্রহেলিকায় কথা বলছিস কেন? অরিন আলতো হাসলো, প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আমার না ভীষণ প্রেম পাচ্ছে ডাক্তার সাহেব। এহেন কথায় রৌদ্র অরিনের কোমর আঁকড়ে ধরে তাকে আরেকটু কাছে টেনে আনলো। তারপর মেয়েটার মুখের দিকে চাইলো নেশালো দৃষ্টি নিয়ে। অরিনের সুশ্রী মুখখানা ইতিমধ্যেই এসে জমাট বেঁধেছে রাজ্যের সব লজ্জা। ছেলেটার অমন দৃষ্টি দেখলে লজ্জা কি আর না পেয়ে থাকা যায়? লজ্জা পাওয়ার দরুন মেয়েটার নাকের পাটাটাও কেমন লাল হয়ে এসেছে। গাল দুটোতেও দেখা মিলেছে এক রক্তিম আভার। অরিন মাথাটা নুয়ে রেখেছে, হয়তো লজ্জার ভারে মাথাটা আপনা আপনি নুয়ে এসেছে তার। রৌদ্র হাসলো একটুখানি। সে হাত বাড়িয়ে মেয়েটার মুখের উপর এসে আশ্রয় পড়া অবাধ্য চুলগুলোকে আলতো করে সরিয়ে কানের পিঠে গুজিয়ে দিল। অতঃপর ধীরে সুস্থে চুপচুপ করে একটা চুমুই খেয়ে বসল মেয়েটার ফোলা ফোলা ডান গালজায়। অরিন মাথা নিচু রেখে নিঃশব্দে হাসলো। রৌদ্র হয়তো টের পেল সেই হাসিটা। সে আবারও চুমুকে বসলো একই জায়গায়। এবারেও অরিন মুচকে হাসলো। রৌদ্র তার টের পেয়ে অরিনের
থুতনিতে আঙুল ঠেকিয়ে মুখটা খানিক উঁচু করে তুলল। অরিন চোখ তুলে তাকালো, তার চাহনিতে বুঝি একটা মাদকতা লেপ্টে আছে আজ। রৌদ্র অবাক হয়ে দেখলো মেয়েটার এহেন গভীর চাহনি। সে অরিনের থুতনি হতে আঙুল ছড়িয়ে মেয়েটার গালের উপর বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে কেমন শান্ত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে তোমার? এমন করছো কেন আজ? কি চাই? তোমাকে। রৌদ্রের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কথাটা বলে ওঠে অরিন। রৌদ্র ঠোঁট কামড়ে ধরল নিজের। মেয়েটার দিকে কেমন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ফের বলে উঠল, আমাকে দিয়ে কি করবে হানি? অরিন ঠোক গেল সামান্য। এক পর্যায়ে বুঝি শব্দ হারিয়ে ফেলো সে খানিকটা দনুমনু করতে লাগলো। রৌদ্রও দেখলো সবটা। সে নিজের মুখটা এগিয়ে নিল অরিনের কান বরাবর। তারপর কেমন ফিসফিস করে বলল, বাসর করবে হানি? সেটার এহেন কথা তৎক্ষণাৎ অরিনের শিরদাঁড়া বেয়ে বুঝি এক শীতল স্রোতই নেমে গেল। মাথাটা কেমন ভুবু করছে, তার কান দুটো কেমন ঝাঁঝা করছে এখন। আর তার দেহখানা কথা নাই বা বলি, সেটা তো কেমন অবশ্যই হয়ে আসছে ধীরে ধীরে। অরিন ফাঁকা ঠোক গেল কয়েকটা। রৌদ্র তখন আলতো করে কামড় বসিয়ে দিল অরিনের কানে লতিতে। এহেন স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ মৃদুস্বরে গুঙিয়ে উঠে মেয়েটা। হাত দুটো অজান্তেই খামচে ধরে রৌদ্রের উন্মুক্ত বক্ষ। রৌদ্র বাঁকা হাসল। অরিনের কান থেকে গাল অবধি নিজের নাক ঘষে দিয়ে কেমন হাসকি স্বরে বলতে লাগলো, এইটুকুতে এই হাল বউজান? বাকিটা করতে গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে তো? অরিন বুঝি ভাষা হারিয়ে ফেল এবার। নিজের কাপা কাপা ঠোঁট দুটো মৃদুমন্দ নাড়াতে নাড়াতে লাগলো। হয়তো কিছুটা বলার চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু বেইমান শব্দগুলো গলা থেকে বেরুলে তো। রৌদ্র আর চোখে তাকালো অরিনের দিকে। কিয়ৎক্ষণ বাদে সে মেয়েটার কোমর ছেড়ে দিয়ে এক হাত দূরে সরে দাঁড়ালো। অরিন তখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র হালকা হেসে বলল, জোর করে তোর সাথে এসব কিছু করার হলে এতদিন ধৈর্য ধরে থাকতাম না সানশাইন। আমি ঠিকই নিজের ব্যক্তিগত জিনিস আদায় করে নিতাম এতদিনে। তাছাড়া তুই নাকি আমায় ভালোবাসিস না। যাকে ভালোবাসিস না তার ছোঁয়া পেলে নিশ্চয়ই খুব একটা ভালো লাগবে না তোর, তাই না? অরিন তৎক্ষণাৎ ডান বায়ে মাথা নাড়ায়, নিজের হয়ে সাফাই দেওয়ার সুরে বলতে থাকে, না, আপনি ভুল ভাব। এমন বাকিটা বলার আগে রৌদ্র হাত উঠিয়ে থামিয়ে দেয় মেয়েটাকে। মুখাবে যথেষ্ট গম্ভীরতার ছাপ ফুটিয়ে বলে, নো মোর লেম এক্সকিউজেস। এক্ষুনি ঘরে যা। অরিন বুঝি এবার গো ধরে বসলো এক প্রকার। সে রৌদ্রের দিকে দু কদম এগিয়ে এসে দাঁড়ালো। রৌদ্র হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে করুণ সুরে বলল, করছেন কেন? আমাকে অ্যাটলিস্ট বলতে তো দিন। রৌদ্র নিজের হাত দুটোকে অরিনের হাতের মাঝে হতে ছাড়িয়ে নিল। তারপর নিজের ঠোঁটের কোণে কেমন তচ্ছিলের হাসি টেনে বলে উঠল, এতদিন তো শুনতেই চেয়েছিলাম সানশাইন, কিন্তু তুই বলিসনি। আজকে তুই বলতে চাচ্ছিস, কিন্তু আমি শুনতে মোটেও ইচ্ছুক নই। সিম্পল ব্যাপার। ঘরে যা প্লিজ। এহেন কথায় অরিন কেমন আহত চোখে তাকালো রৌদ্রের পানে। মেয়েটার চোখ দুটো যেন আজ চিৎকার দিয়ে কথা বলতে চাইছে, কিন্তু কপাল দেখো, আজকে তার একান্ত মানুষটাই তার কোনো কথা শুনতে চাচ্ছে না। অরিন কিছুক্ষণ নীরব রইল। তারপর চোখ বেয়ে চুপচুপ করে ঝরে পড়লো দুফোঁটা নোনা জল। রৌদ্র অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। মেয়েটার দিকে তাকালেই নিজেকে দুর্বল লাগে তার। তাই বোধহয় অন্যদিকে তাকিয়ে আছে সে। কিয়ৎক্ষণ বাদে অরিন নিজের হাতের উল্টো পিছে চোখ দুটো কোনো মতে মুছে নিয়ে রৌদ্রের দিকে তাকালো। দৌড়ে আসা কণ্ঠে বলতে লাগলো, যাব না আমি। রৌদ্র তৎক্ষণাৎ নিজের কটমট দৃষ্টি এনে তাক করলো অরিনের উপর। দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, তুই যাবি না মানে? তোর ঘাড় সহ যাবে, চল। বলেই সে এগিয়ে এসে অরিনের হাতের কোণে চেপে ধরলো। মেয়েটাকে নিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, অনেক নাটক করেছিস হানি। তোর এই নাটক দেখার জন্য আমার মধ্যে আর ধৈর্য অবশিষ্ট নেই। সো লিভ। অরিন নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা তৎপর, কিন্তু ছেলেটার অমন পৌরুষের শক্তির সাথে তার মতো চুনুপুটি কি আর পেরে উঠছে? তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দরজার কাছে আসতে সে নিজের হাতটা রৌদ্রের হাত থেকে ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয়। অতঃপর রৌদ্রের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে জোরালো কঞ্চে বলে ওঠে, কি সমস্যা আপনার? এমন করছেন কেন আমার সাথে? শুধু শুধু কেন এমন ভাব নিচ্ছেন? রৌদ্র নিশ্চয় সে হয়তো প্রয়োজন মনে করল না মেয়েটার প্রশ্নের জবাব দিতে। সে আগের ন্যায় মুখভঙ্গি যথেষ্ট শক্ত রেখেই বলে, তোর সাথে সময় কাটাতে ইচ্ছে করছে না আমার, তাই বলছি চলে যা। এমন কথায় অরিন তৎক্ষণাৎ
শ্লেষাতক হেসে ওঠে। তা দেখে রুদ্র কুচকায়। অরিন তখন খানিকটা এগিয়ে এসে রুদ্রের বুকের উপর হাত রাখলো। সেটা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুকচুক করে শব্দ করে ধীমি স্বরে বলল, কার সামনে কেমন তা জানি না, কিন্তু আমার সামনে অভিনয়ে আপনি বড্ড কাঁচা ডাক্তার সাহেব, তাই বাদ দিন। রুদ্র ফুসকে নিঃশ্বাস ফেলো। মেয়েটার দিকে চাইলো সন্দিগ্ধ চোখে, অতঃপর ছোট্ট করে তার ছেলে হাসি ফুটিয়ে ভরাট কঞ্চে বলতে লাগলো, আমার দুর্বলতাগুলোই আজকে তোর পুঁজি সানশাইন। যেভাবে ইচ্ছে খরচ কর, আমি কিচ্ছুটি বলবো না, কিন্তু আপাতত এখান থেকে চলে যা। অরিন মাথা নাড়ায়। সে কেমন উদ্ভ্রান্তের মতো করে বলে উঠছে, সব আজকে কোথাও যাব না আমি ডাক্তার সাহেব, আজকের পুরো রাতটা আমার। রুদ্র বুঝি এবার বিরক্তি হলো। মেয়েটা কেন বুঝছে না তার মনের অবস্থাটা, কেন এমন মিছে জেদ ধরছে সে। রুদ্র এবার আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতে পা বাড়ায়, কিন্তু তখনই ঘটলো আরেক বিপত্তি। অরিন রুদ্রকে থামাতে তেমন কিছু না ভেবে রুদ্রের কোমরে বাঁধা তোয়ালেটা টেনে ধরে, আর তখনই টেনে ধরা আর দরুন তোয়ালটা বুঝি খানিকটা ঢিলেই হয়ে গেল। রুদ্র তৎক্ষণাৎ তোয়ালটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরো নিজের সঙ্গে। ইস, আরেকটু হলে ছেলেটার ইজ্জতের রফা দফাই বুঝি এখানেই শেষ হতো আজ। এদিকে ঘটনার আকস্মিকতায় অরিন যেন হতভম্ব হয়ে গেল। সে তো আর ইচ্ছে করে অমনটা করেনি, হাতে টান লেগে যায় এমনটা হয়ে গেল। মেয়েটা তৎক্ষণাৎ নিজের হাত দুটো গুটিয়ে নেয়। এখন কেমন যেন নিজেরই লজ্জা লাগছে। ইস, আর একটু হলে কি না কি হয়ে যেত তা ভাবতেই কেমন গা শিউরে উঠছে তার। অন্যদিকে রোদের মুখ শক্ত হয়ে এলো এবার। সেটা দৃঢ় চোয়ালখানা বুঝি আরেকটু শক্ত হয়ে এলো মুহূর্তেই। সে সময় নিয়ে নিজের কোমরের ওপর তোয়ালটা শক্ত করে বেঁধে নিল, তারপর অগ্নিদৃষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। অরিন ভরকেই যায় ছেলেটার এমন দৃষ্টি দেখে। সে কেমন আমতা আমতা করতে লাগলো। মুখ ফুটে যেই না কিছু বলতে যাবে তার আগে রৌদ্র করে বসলো আরেক কাণ্ড। সে তৎক্ষণাৎ এগিয়ে এসে হিংস্র থাবায় চেপে ধরল অরিনের নরম চোয়ালখানা, আর সঙ্গে সঙ্গে চোয়ালের ব্যথা মৃদু কুকিয়ে উঠল অরিন। ব্যথায় মুখটা কেমন নিমিষে লাল হয়ে গেল মেয়েটার, অথচ সেদিকে কোনো রূপ ধ্যান নেই রৌদ্রের। সে কেমন তাতে ধর চেপে বলতে লাগলো, এই কি মনে করিস তুই আমাকে? আমাকে কি রাস্তার ছেলে পেয়েছিস? তুই যখন চাইবি তখন তোর পেছন পেছন ঘুরবো, আবার যখন আবার চাইবি তখনই দূরে চলে যাব? কেন রে, তুই কে? নেহাত তোকে ভালোবাসি বিধায় তোর সকল ভুল ত্রুটিগুলো এক প্রকার অদেখা করি আমি, তাই বলে তুই কি আমার মাথায় চড়ে বসবি? শুনে রাখ মেয়ে, তোর ভাগ্য ভালো আমি তোকে ভালোবাসি, না হলে এতদিনে এই ইফতিখার এহসান রৌদ্রের আসল রূপ দেখিয়ে ছাড়তাম তোকে। আমি যে ঠিক কতটা হিংস্রতা ঘুণাক্ষরে আন্দাজ করতে পারবি না তুই। বেয়াদব মেয়ে ছেলে, আমার নাকে মুখে দম করে এখন আসছিস নাটক করতে। তোকে ভালোবাসি বিধায় তুই যা ইচ্ছে তাই করবি? এই, যেখানে কোনো ভুল হলে আমি নিজের পরম আপনজনকে উচিত শিক্ষা না দিয়ে ছাড়ি না, সেখানে তুই আমার কোন বেয়াদব? দূর হ আমার চোখের সামনে থেকে, একদম বেরিয়ে যাবি রুম থেকে, না হলে। বাকিটা আর বলল না রৌদ্র। দাঁত কিরমির করে মেয়েটার চোয়াল ছেড়ে দিল সাথে সাথে। অরিন মাথা নুইয়ে কাঁদছে বোধ হয়, তার থেকে কেমন ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ আসছে। রৌদ্র কোমরের উপর দু হাত রেখে দাঁড়ায়, রাগে গাপিত্তি জ্বলে যাচ্ছে তার। মেয়েটাকে ইচ্ছে মতো কয়েক দফা ঝাড়ি দিতে পারলে বোধ হয় শান্তি হতো তার। রৌদ্র কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে রইল, মুখভঙ্গি তার এখনো আগের ন্যায় শক্ত হয়ে আছে। কিয়ৎক্ষণ বাদে সে গটগট পায়ে চলে গেল অরির সামনে থেকে। অরিন মাথা নুয়ে রেখেছে, নিঃশব্দে কাঁদছে। একটু পর পর হাতের উঁচু পিঠে চোখ দুটো কোনো মতে মুছেও নিচ্ছে। তবু লাভের লাভ তো হলোই না কিছু, বরঞ্চ কান্না আরও বাড়ছে তার। মেয়েটার খুব করে মন চাইছে গলা ফাটে চিৎকার করে কাঁদতে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তার আর সম্ভব হচ্ছে না তার জন্য। কিছুক্ষণ পর রৌদ্র শক্ত মুখে এগিয়ে এলো অরিনের কাছে। ছেলেটার সারা মুখে কেমন পানির ফোঁটা লিপটে আছে। এতক্ষণ বোধহয় ওয়াশিমে ছিল সে। রৌদ্র সরু চোখে তাকালো মেয়েটার নুয়ে রাখা মুখটার দিকে। আহারে, মেয়েটার গাল দুটো কেমন স্পষ্ট ফুটে উঠেছে তার শক্তপোক্ত আঙুলের ছাপ। রৌদ্র আহত হলো তা দেখে। সে নিজের কৃতকর্মের জন্য মনে মনে একরাশ অপরাধ বোধ অনুভব করলেও কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎই মেয়েটার শাড়ির আঁচল ধরে টেনে বলল, আমার কাছে আয়। অরিন নড়ল না। সে নিজের শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। রৌদ্র শান্ত চোখে তাকালো মেয়েটার দিকে, অতঃপর আর
কোনো দিকে না তাকিয়ে ফট করে মেয়েটাকে পাজা কোলে তুলে নিল রৌদ্র। হঠাৎ এহেন কাণ্ডে অরিন খানিকটা হকচকিয়ে উঠছে। সে তৎক্ষণাৎ চেপে ধরে রৌদ্রের কাজ। রৌদ্রের মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে মেয়েটাকে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। তারপর মেয়েটাকে আলতো করে বসিয়ে দিল বিছানার উপর। অরিনটা এখনো মাথা নুয়ে রেখেছে, ক্ষণে ক্ষণে শুধু নাক টানছে সে। রৌদ্র তড়িঘড়ি করে টেবিলের উপর আগে থেকেই বের করে রাখা ফার্স্ট এড বক্স হাতে নিয়ে অরিনের মুখোমুখি বসলো। তাকে নিজের সামনে বসতে দেখে অরিন নিজেকে খানিকটা গুটিয়ে নিল। রৌদ্র তখন দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে মৃদু থমকে বলল, এই মেয়ে, এবার কিন্তু কোলে তুলে আছাড় মারবো, চুপচাপ কাছে আয়।